বাড়ির বড় ছেলে হয়েছিস, এটুকু দায়িত্ব না পালন করলে চলে? ভাতের পাতে ঝোলের বাটিটা সবে উবুড় করছিল দেবার্ঘ। মায়ের কথায় হাতটা থমকে গেল তার। মফস্বলে দোতলা বাড়িটা মায়ের ইচ্ছেতে সদ্য শেষ করেছে সে। হাতে টাকা পয়সা তেমন একটা নেই, এর মধ্যে আবার দায়িত্ব পালনের কথা। কিন্তু অমলা দেবী ছেলের কথা বুঝলে তো। নিজের কথার জের টেনে বলে চলেন তিনি, এমনিতে তো সংসার কোনো রকমে গড়িয়ে গড়িয়ে চলছে, আমি কিছুই বলি না তোর অসুবিধের কথা ভেবে। কিন্তু তা বলে ছোট বোনের বিয়েটা আটকে থাকবে কিছু টাকা পয়সার জন্য? একটাই তো মাত্র বোন তোর, তার জন্য কয়েকটা টাকা খরচা করতে এত অনীহা? বৌমা বুঝি আজকাল কানে মন্তর দিচ্ছে? কয়েকটা টাকা নয় মা, কয়েক লাখ। তোমার কথায় সদ্য বাড়িটা শেষ করলাম, এখন আবার বিয়ে বিয়ে করে নেচে উঠেছ? আরে বাবা, নাচছি কি আর সাধে? এত বছর চাকরি করছিস, কিছুই জমাসনি বলছিস? ওই হাব হাতে ঘর থেকে মেয়ে আনাই উচিত হয়নি। নিজের সংসারে কিছু দেখেনি তো, এখন আমার সংসারটা ছাড়ে খাড়ে দিতে এসেছেন। সবই কপাল। কপাল না হলে ওই মেয়েকে নিজে দেখে এ বাড়িতে আনবো কেন? কেন সব ব্যাপারে অপর্ণাকে টানো মা? একা হাতে সংসারে হাল ধরে আছে, তাই তো সবটাই মসৃণ গতিতে চলছে। বাতের ব্যথায় অর্ধেক দিন তুমি উঠতে পারো না, তখন তো সেই সব সামলাই। সুমির বায়নাক্কা তো কম নয়। আমি কিছু বলি না বলে দেখতেও কি পাই না? পয়সার অভাবে একটা কাজের লোক পর্যন্ত রাখতে পারি না, তবু মুখে কখনো একটা কথা বলে না। আর সুমির বিয়েতে আমি তো কিছু দেব না বলিনি, কিন্তু তুমি যেমন রাজস্বিকভাবে আয়োজন করতে চাইছো, অত অর্থ জোগাড় কহুকে করব বুঝতে পারছি না। আরেকবার ভেবে দেখো মা। তা বুঝবে কহুকে? এতক্ষণ ভাতের থালা নিয়ে নাড়াচাড়া করা সুমি ফুঁসে ওঠে। তুই শুধু তোর বউয়ের কষ্ট বুঝলেই হবে, আমার জন্য তোকে কিচ্ছু খরচা করতে হবে না দাদা। বিনয় আমায় এক কাপড়েও বিয়ে করে নিয়ে যাবে, এটুকু বিশ্বাস আমার আছে। শুধু শ্বশুরবাড়িতে গিয়ে উঠতে বসতে কথা শুনতে হবে, এই যা। সেসব আমি ঠিক শুনে নেব। ঝরঝর করে কেঁদে ফেলে সুমি। অবিকল অমলা দেবীর মতো হতাশা মাখা কণ্ঠে বলে ওঠে, মেয়ে হয়ে জন্মেছি বলে কথা, শোনা ছাড়া আর উপায় কি? তার চাইতে নিজে কিছু উপার্জনের চেষ্টা কর। নিজের হাতে টাকা থাকলে স্বামী হোক বা অন্য কেউ তোকে কথা শোনাতে পারবে না, বলা ভালো সাহস পাবে না। বাকিটা তুই যা ভালো বুঝবি। ছোট্ট মেয়ে আমার রাস্তায় বেরিয়ে লোকের গোলামি করতে যাবে কেন? তার মাথার উপর বড় দাদা থাকতে সে কি নিজের বিয়ের খরচা নিজে জোগাড় করবে? আজই আমি ছোট খোকাকে ফোন করব, দেখি সে কি বলে। বড় দাদা হয়ে বোনের ভবিষ্যতের কোনো চিন্তা নেই, এ কেমন ভাই? বিলাপ করতে থাকেন অমলা দেবী। বাড়ির বড় ভাই মানে মজবুত হবে, ছোট ভাই বোনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এ আমার কপালে কি সন্তান দিলে তুমি ঈশ্বর? রাতে দেবার্ঘ বলে, অতগুলো টাকা এই মুহূর্তে কোথায় পাবো বলো দেখি অপু? এই তো সবে মায়ের কথা মতো জমানো টাকা দিয়ে দোতলা বাড়ি করলাম, এখন দেখছি আবার সুমির বিয়ে নিয়ে ক্ষেপে উঠেছে। তুমি বলো না, অত গয়না নমস্কারি ফার্নিচার এখনই ঘুরিয়ে চাইছে যারা, তারা যে ভবিষ্যতে আরও চাইবে না তার নিশ্চয়তা আছে? আমি তখন কিভাবে ম্যানেজ করব? স্বামীর হাতে হাত রাখে অপর্ণা। মায়ের পেনশনের টাকা তো জমছে এতদিন, সুমির বিয়ের জন্য ওখান থেকে কিছু দিতে বললে হয় না? বাকিটা না হয়
তুমি যা হোক করে, একটা মাত্র বোন তোমার, বড় ভাই হয়ে দায়িত্ব না পালন করলে লোকে হাজারো কথা বলবে। লোকের কথা ছেড়ে দাও, তোমার গর্ভধারিণী মা সব্বাইকে বলে বেড়াবে। তবে একটা কথাই বলবো, যতটা ক্ষমতা কুলোবে ততটাই করবে। অসুস্থ হলে কেউ দেখবে না, তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। ভাই বোন কেউ পাশে থাকে না, থাকেনি। বিড়বিড় করে দেবার্ঘ। মুখের চেহারা দেখে মনে হয় একদিনে তার বয়স অনেকটাই বেড়ে গেছে। কি বলবে, কিভাবে সান্ত্বনা দেবে, অপর্ণা বুঝে উঠতে পারে না। অন্য ঘরে অমলা দেবী আর সুমির মধ্যে কথোপকথন চলে। আমি বলছি, মা, ছোটদাকে ফোন করে কোনো লাভ হবে না। ভালো করেই তো চেনো তোমার ছোট ছেলেটিকে, একেবারে কঞ্জুস, মক্ষী চুষের অধম। 1 টাকাও বার করবে না, উল্টে 1000টা জ্ঞান দিয়ে ফোন রেখে দেবে। বড়দা বোকা, মাঝে মধ্যে একটু জ্ঞান দেয় বটে, কিন্তু ঠিক মতো চাপ দিলে টাকা ঠিকই বের করবে। দেখলে না তোমার কথায় কেমন দোতলা বাড়িটা বানালো? আসলে ছোট থেকে সংসার টানছে তো, ওর অভ্যেস হয়ে গেছে। তা বলে কি আমরা পারবো? সবার সব সয় না। টিউশনের টাকায় পড়াশোনা চালিয়েছে, সেখান থেকেও সংসারে টাকাও দিয়েছে। কিন্তু তুই বা হঠাৎ বলতে গেলি কেন বিনয় তোকে 1 কাপড়েও বিয়ে করবে, যদি সত্যিই তোর বড় ভাই? এখন বউ এসেছে, কানে মন্তর দেওয়ার লোক জুটেছে। ওটা রাগের মাথায় বলেছি, তা বলে বড়দা কি আমায় 1 কাপড়ে বিয়ে দেবে নাকি? আর বউয়ের কথা যদি শুনতো, তাহলে তোমার সাধের দোতলা বাড়ির স্বপ্ন স্বপ্নই রয়ে যেত। দিতে চাইলেও আমি দিতে দেব ভেবেছিস? তোর বিয়ের খরচা ওকেই দিতে হবে। বড় হয়ে জন্মেছে, দায়িত্ব পালন করবে না বললে চলবে কেন? বড়দের সবসময় আত্মত্যাগ করতে হয়, তাদের আত্মত্যাগের ওপর সংসারের ভিত দাঁড়িয়ে থাকে। পরের দিন রান্নাঘরে ঢুকে ডালে ফোড়ন দেওয়া অপর্ণাকে উদ্দেশ্য করে অমলা বলে ওঠেন, তোমার নেকলেস আর আংটিটা দিও তো বৌমা, সঙ্গে বালা জোড়া। সব গয়না তো আর নতুন করে বানানো সম্ভব নয়। এই সংসারের ভালো মন্দের জন্যই তো গয়না রাখা। বাড়ির বড় বউ তুমি, জানো নিশ্চয়ই। বড় বউকে একটু স্যাক্রিফাইস করতে হয় সংসারকে ভালো রাখার জন্য। চুপ করে শাশুড়ির কথা শোনে অপর্ণা। তারপর দৃঢ় অথচ স্পষ্ট স্বরে বলে, আমার যাবতীয় গয়না শুধুমাত্র পারুর জন্য, যেমন আপনার যাবতীয় গয়না সুমির জন্য আপনি আগে থাকতেই সঞ্চয় করে রেখেছেন। কি এত বড় কথা? শাশুড়ির মুখের ওপর কথা বলতে লজ্জা করে না তোমার? দাঁড়াও, দেব আসুক আজ। এ বাড়িতে তোমার একদিন কি আমার একদিন। যতটা সহজ হবে ভেবেছিলেন, আদৌ ব্যাপারটা ততখানি সহজ হলো না অমলা দেবীর পক্ষে। কাজ সেরে ছেলে বাড়ি ফিরতে না ফিরতেই কান্নাকাটি করে বৌমার নামে হাজারো নালিশ শুরু করলেন। করাটাই তার পক্ষে স্বাভাবিক। বাড়ির বউ হয়ে এসেও যে শাশুড়ির কথা শোনে না, তার আর সংসারে দাম কি? বারবার এটা বলে বিলাপ করতে লাগলেন, খুঁজে পেতে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আনা উচিত হয়নি। এরা সংসারে লক্ষ্মী আনতে জানে না। মা, ওরা নিম্ন মধ্যবিত্ত হোক আর যাই হোক, কখনো আমার কাছে এসে হাত পেতে দাঁড়ায়নি। তাছাড়া অপুর যেটুকু গয়না আছে তার সবটাই ওর বাপের বাড়ি থেকে আনা, বৌভাতে দেওয়া আমার ফিনফিনে আংটিটা ছাড়া। সংসারের চাপে আমি কোনো দিন কিচ্ছুটি গড়িয়ে দিতে পারিনি। গড়িয়ে দেওয়া তো দূরের কথা, সামান্য সকাল্লাটুকুও পূরণ করতে পারিনি। কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। অথচ বিয়ের পর
একটা মেয়ের কত শখ আহ্লাদ থাকে, অপু সব কিছু মেনে নিয়ে সংসার করছে। এরপরে যদি সে নিজের গয়নাটুকু না দিতে চায়, আমি তো আর জোর করতে পারি না। ছোট নিজে ভালো চাকরি করে, তবুও শহরে থাকার খরচা কুলিয়ে উঠতে পারে না বলে তোমার কথা মতো আমায় নিয়মিত অর্থ সাহায্য করতে হয়। আমার অবস্থাটাও একটু বোঝো মা। সেই জন্যই তো বৌমাকে গয়নাগুলো দিতে বললুম, তোর চাপ একটু কম হতো। গয়না তো পরিবারের ভালো মন্দে কাজে লাগানোর জন্যই। ছোট ননদের জন্য একটুকু ত্যাগ স্বীকার করতে পারল না তোর বউ, খালি মুখে বড় বড় কথা। ওই ছোট লোক ঘর থেকে মেয়ে আনায় ভুল হয়েছে। ছোটর বেলা এই ভুল আর করব না। দেখবি বড়লোক ঘর থেকে একমাত্র মেয়ে আনবো, প্রচুর সোনার গয়না, ফার্নিচার, টিভি, ফ্রিজ সব নিয়ে আসবে। দেখবি ঘর পুরো ভরিয়ে দেবে। বিয়ের পরদিনই নিজের সব গয়না তুলে দেবে আমার হাতে। যা বলবো সব কথা মেনে চলবে। বরাবর মাকে বুঝিয়ে শান্ত করা, সংসারের যাবতীয় দায়িত্ব পালন করা দেবার্ঘ বোধহয় এই প্রথমবার ব্যঙ্গাত্মক স্বরে বলে ওঠে, তোমার পছন্দের জন্য সে অপেক্ষা করবে বলে ভাবছো মা? মানে? কান্না ভুলে অমলা দেবী দেবার্ঘর দিকে তাকায়। সামান্য হেসে বলে সে, এই সংসারের বড় ছেলে হয়ে জন্মেছি যখন, তখন যথাসাধ্য কর্তব্য করব। কিন্তু তোমার ছোট ছেলে, তাকে ফোন করেছিলে সুমির বিয়ের জন্য? কত দিতে পারবে কিছু বলেছে সে? জোঁকের মুখে নুন পড়ার মতো গুটিয়ে গেলেন অমলা। বড় ছেলেকে তিনি এটা কখনোই বলবেন না ছোটকে ফোন করেননি, কারণ তিনি জানেন অর্থ দিয়ে সাহায্য করা তো দূর, জ্ঞান দিয়ে বোনের বিয়েটাই পণ্ড করে দেবে। সামান্য দ্বিচারিতার আশ্রয় দেন। ভেবেছিলাম ফোন করব, কিন্তু তুই তো বললি সব সামলে নিতে পারবি। আমি তো সবাইকে বলি আমার বড় ছেলে হলো সোনার টুকরো, অমর আর কজন হয়। তাছাড়া ও কত দূর শহরে থাকে, খামোখা চিন্তায় ফেলে কি লাভ? আমার বড় ছেলে আছে, বাকিদের প্রত্যাশা করব কেন? কেন নিজের কথাগুলো আমার মুখে বসাচ্ছ মা? তুমি হাজারবার চাইলেও একটা পয়সা দিয়েও তোমার ছোট ছেলে সাহায্য করবে না, মনে মনে বলল দেবার্ঘ। মুখে বলল, কদিন আগেই সে বিয়ে করেছে। তুমি যেমনটা বলেছ তেমনই বড়লোকের একমাত্র মেয়েকে। চাইলে ফোন করে দেখতে পারো। সোশ্যাল মিডিয়ায় যুগলের হাসি মুখের ছবি দেখে থমকে যান অমলা। যতই ছোট ছেলে স্বেচ্ছাচারী হোক, এমনটা করবে সে ভাবেননি কখনো। ভেবেছিলেন ছেলে শহরে থাকে বলে অনেক টাকা পণ নিয়ে বিয়ে দেবেন, তারপর বউকে নিজের ইচ্ছে মতো চালাবেন। কিন্তু তার সব স্বপ্ন এভাবে থাকতে না পেরে নিজের ঘরে গিয়ে ফোন করেন ছেলেকে। তুই বিয়ে করে নিলি আর আমায় একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? তোমায় জানিয়ে হবেটা কি? কি করতে তুমি? সারা জীবন লোকের কাজে ব্যাগড়া দেওয়া ছাড়া করেছো কি? তুমি মাঝখানে পড়লে পর্ণার সঙ্গে বিয়েটাই আমার কেচে যেত। বৌদির সঙ্গে কি ব্যবহার করছো বাড়ি গিয়ে দেখিনি ভেবেছ? পর্ণা ওসব সহ্য করবে না, সে আধুনিকা মেয়ে। বাজে বকিস না, তুই কি বুঝিস এসবের? টাকাটা নিয়মিত পেয়ে যাস, তাই মুখে এত বড় বড় কথা ফোটে। বাড়ির বড়দের অমন একটু আধটু স্যাক্রিফাইস করতেই হয়। শুনলাম বড়লোকের একমাত্র মেয়ে বিয়ে করেছিস, তা গয়নাগাটি জিনিসপত্র বুঝে নিয়েছিস তো? বউকে নিয়ে আসবি কবে? কোথায়? বাড়িতে? আবার কোথায়? বাড়ির বউ বাড়িতে থাকবে না? ওসব বুদ্ধি ছাড়ো। ছোট থেকে ও শহরে বড় হয়েছে, মফস্বলে গিয়ে মানিয়ে নিতে পারবে না। তাছাড়া আমরা দুজন একই অফিসে চাকরি করি,
তাই ওর সামনে খবরদার উল্টোপাল্টা কথা বলবে না। পালা পার্বণে যাব না হয়। সুমির বিয়ের কথা ভাবছিলাম। তোর বউয়ের বাপ তো বললি বড় লোক, তাহলে এখন তো আর অসুবিধে নেই। তুই যদি কিছু টাকা পয়সা পাঠাতিস। বড়দাকে বোকা পেয়ে ঘাড় ভাঙচো ভাঙো না। বাড়ির বড় ছেলে হয়ে জন্মেছে বলে ওর জীবনটা তো নরক করে দিলে। না বৌদি কোথাও ঘুরতে পেল, না মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারল। আবার আমি কেন? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। সদ্য বিয়ে হয়েছে, হানিমুনে না নিয়ে গেলে পর্ণা তুল কালাম করবে। খিচুড়ি আর ভাজাটুকু দিয়ে তৃপ্তি করে খেয়ে নিল দেবার্ঘ। বাড়িটা করার পর থেকে নিয়মিত মাছ মাংস জোটে না। সুমির, মায়ের আর ছোট্ট মেয়েটার জন্যই যা একটু মাছ মাংস থাকে। তারা স্বামী স্ত্রী কোনো রকমে আধপেটা খেয়ে উপায় কি? সংসারটা তো চালাতে হবে। রাতের বেলা একলা পেয়ে নরম গলায় অপুকে বলে দেবার্ঘ, মাকে গয়নাগুলো দিলে না কেন? আমার তো কিছু সুসার হতো। সত্যি বলছি অপু, সুমির বিয়েটা কিভাবে দেব কিছুই বুঝতে পারছি না। যেমন তোমার ক্ষমতা ততটাই দেবে। ভবিষ্যতের কথা কে বলতে পারে? নরম স্বরে বলে ওঠে অপর্ণা। নানা বাহানায় মা তোমার থেকে সব টাকা পয়সা নিয়ে নেয়। হঠাৎ যদি সংসারে কোনো বিপদ আপদ এসে পড়ে, তখন কি করবে? কিভাবে সামলাবে তুমি? ওটা আমার অসময়ের সঞ্চয়। আমাদের পারুও কিন্তু বড় হচ্ছে। টাকা পয়সার অভাবে ভালো স্কুলে তো দিতে পারলুম না, কিন্তু যদি এর মধ্যেও সে ভালো রেজাল্ট করে, তখন উচ্চশিক্ষায় যাতে অসুবিধে না হয়, মা হয়ে সে ব্যবস্থা তো আমাকেই করে রাখতে হবে। তুমি মায়ের কথা শুনছো, শোনো, তাতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু ও গয়না তুমি চেও না। আগেও বলেছি, এখনো বলছি, দায়িত্ব ততটাই নিও যতটা পালন করতে পারবে। মা আমাকে ভালোবাসে, আমার কাছ থেকে আশা করে, তাই সংসারের যাবতীয় সমস্যার কথা বলে। ভালো না বাসলে কি আর সব কিছু বলতে পারত? ছোটও তো আছে, ওর কাছে কি কখনো মা কিছু আশা করে? দেখো না, সব সময় বলে আমার বড় ছেলে সোনার টুকরো। অদ্ভুত হাসে অপু। যেখানে আশা করে লাভ নেই, সেখানে মানুষ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। মা তোমায় ভালোবাসে না, নিজের স্বার্থে ব্যবহার করে। সবাই বোঝে, শুধু তুমি বোঝো না। অপুর কথাগুলো দেবার্ঘর কর্ণমূলে আঘাত করে। গভীর রাত অবধি ঘুম আসে না। ভাবে সে, ভাবতে থাকে। পরের দিন খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায় চুপচাপ। সেখানেও কাজের ফাঁকে ফাঁকে ভাবতে থাকে। সন্ধেবেলা অফিসের সামনে দাঁড়িয়ে মন্টুর দোকানে চা খেতে খেতে তার মাথায় আসে একটা পরিকল্পনা। এ কথা অস্বীকার করার উপায় নেই। ভালোবাসা মাখা দায়িত্বের বোঝায় সে নুজ্জ। দিন দিন আরও নুজ্জ হয়ে পড়ছে। তাকে জানতেই হবে, অপুর ভাবনা ঠিক, নাকি মা সত্যিই তাকে মন থেকে ভালোবাসে। তাই বিপদে আপদে বড় ছেলেকে আঁকড়ে ধরে। চিন্তিত ভঙ্গিতে বাড়ি ফিরল দেবার্ঘ। সোফায় বসে সুমির সঙ্গে আলো জ্বলা মুখে বিয়ের আলোচনা করছিলেন অমলা দেবী। ছেলেকে ঢুকতে দেখে উঠে এলেন, মুখের দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু এসব নিয়ে মাথা ঘামানো বা এসবের পিছনে সময় নষ্ট করার বান্দা তিনি নন। ছেলের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, টাকার জোগাড় হলো? একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে মা। বাড়িটা বন্ধক দিতে হবে, তবেই অফিসের লোন স্যাংশন হবে।
অনেকগুলো টাকার ব্যাপার তো। লোন স্যাংশন হলে কিন্তু সংসারের খরচ তেমন একটা দিতে পারবো না, বুঝতেই পারছো। লোনের অ্যামাউন্ট সামলে বাড়িতে অতখানি টাকা পয়সা দেওয়াটা। টাকা পয়সা দিতে পারবি না মানে? টাকা পয়সা ঠিক মতো না দিতে পারলে সংসার চলবে কিভাবে? তোরা 3 জন, আমরা 2 জন, মোট 5 জন, খরচ কম। মাছ মাংসেই তো কত টাকা বেরিয়ে যায়। সুমির নতুন বিয়ে, খরচ খরচা নেই। জামাইকে বছর ভোর তত্ত্ব পাঠাতে হবে, বাড়িতে এলে যত্ন আত্তি করতে হবে। অত কম টাকা দিলে সব সামলাবো কিভাবে? হঠাৎ যেন মনে পড়েছে, এমন ভঙ্গিতে বলে ওঠেন, পারু তো এখন ছোট, নাচের স্কুলটা কিছুদিনের জন্য ছাড়িয়ে দে, সচ্ছলতায় এলে না হয় দিবি। আগের সমস্যা আগে সামলা দেখি। চোখে জল চলে এলো দেবার ঘোর। নাচটাই ছোট্ট মেয়েটার একমাত্র শখের জায়গা। সংসার সামলে আর কি বা দিতে পারে? লক্ষ্মী মেয়েটার, কোনো বাইনাক্কাও করে না তেমন। ঠাকুমা হয়ে সেদিকেও হাত বাড়াচ্ছে মা। তাহলে কি অপুই ঠিক বলছিল? কেবল স্বার্থের জন্যই? সে থেমে বলে, ঠিক আছে মা, তাই হবে না হয়, কিন্তু দলিলটা মনে করে কাল দিও। টাকাটা অফিস থেকে নিয়ে আসবো। কেনাকাটা শুরু করতে হবে তো। বাড়ি বন্ধক দিবি বললেই হলো, গম্ভীর মুখে বলে ওঠে সুমি। এই বাড়ি তো তোর একার সম্পত্তি নয় বড়দা, এই জমি মায়ের নামে। এই বাড়িতে আমার ছোটদার 2জনেরই হক আছে। ভবিষ্যতে যদি লোন শোধ করে বাড়ি না ছাড়াতে পারিস, তখন তো আমরা 2 ভাই বোন পথে বসবো। আমি রাজি নই, আর আমার ধারণা ছোটদাও তোর কথায় রাজি হবে না। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর বড়দা, বাড়ির দিকে তাকাস না। মা, বাড়ির মালকিন তুমি। তোমার কথা অনুযায়ী টাকা পয়সা দিয়ে পুরনো বাড়ি ভেঙে একেবারে নতুনভাবে দোতলা করেছি। মুখটা করুণ করে ফেলে দেবার্ঘ। অনেক জায়গায় চেষ্টা করলাম মা, কোথাও টাকা পাচ্ছি না। আমি কিভাবে জোগাড় করব তুমি বলে দাও মা। বাড়ির দলিলটা দাও প্লিজ, তাহলেই অফিস থেকে লোনটা। বাড়িটা তো পুরো নিজের টাকায় করেছি, কথা দিচ্ছি এটাও সময় মতো ছাড়িয়ে নিয়ে তোমার হাতে তুলে দেব। ছাড়িয়ে নিতে পারবি বলছিস? পরে যদি না পারিস? এখনই তো টাকা পয়সার দোহাই দিচ্ছিস। সুমি তো ঠিক কথাই বলছে, এই বাড়ির ওপরে ওদেরও তো দাবি আছে। তুই অন্যায় কিছু বললে আমি তো প্রশ্রয় দিতে পারি না। ছোট ছেলে মেয়ে দুটোর ভবিষ্যতের কথাও তো আমাকে ভাবতে হবে। 2 ছেলে মেয়েকে বঞ্চিত করে কিভাবে তোর হাতে দলিল তুলে দিই আমি? দেখছিসই তো সুমি রাজি নয়। তার চাইতে বরং বৌমার গয়নাগুলোর কিছুটা বেচে দে, পরে সময় হলে না হয় গড়িয়ে দিবি। গয়না তো তোমারও অনেক আছে মা, সেই গয়না বেচে দিলেও তো টাকাটা। ছেলে হয়ে তোর কিনা মায়ের গয়নার দিকে নজর? কি ছেলে পেটে ধরলাম আমি? বিলাপ করতে থাকেন অমলা দেবী। এতদিন ধরে সব আত্মীয় স্বজনদের কাছে তোকে সোনার টুকরো ছেলে বলে এসেছি, আর তুই তার এই প্রতিদান দিলি? সব গয়না দিয়ে দিলে আমার ভবিষ্যতের কি হবে? আমি অসুস্থ হলে তখন? সব গয়না তো দিতে বলছি না, অন্তত কিছুটা দাও। আপাতত বোনের বিয়েটা সামলাই। আমি তো আছি মা, ভরসা করো তো আমায়। তুমি তো সবাইকে বলো আমি পাশে থাকলে তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। যে ছেলে বোনের বিয়ে দিতে বাড়ি বন্ধক দিতে চায়, মায়ের গয়নার দিকে হাত বাড়ায়, সে আবার আমায় ভবিষ্যতে দেখবে? ব্যঙ্গ বিকৃতিতে
বেঁকে যায় অমলা দেবীর ঠোঁট। আর আমার ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, তাই না মা? বাড়ির বড় ছেলে আমি, তাই বোধহয় আমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার নেই। আমার মেয়েরও কোনো ইচ্ছে অনিচ্ছে থাকতে নেই, বউয়ের কোনো সকাল্লাদ থাকতে নেই। তাদের ভবিষ্যৎ নেই, ভবিষ্যতের ভাবনা ভাবতেও নেই। কলুর বলদের মতো আমি শুধু এই সংসারের জন্য খেতে যাব। সবার শখ আহ্লাদ পূরণ করা আমার দায়িত্ব, কিন্তু কোনো কিছুতেই আমার অধিকার নেই। এটাই বলতে চাইছো তো? সুমির কম আহ্লাদ এতদিন পূরণ করিনি। যখন যা চেয়েছে দেওয়ার চেষ্টা করেছি। আর তুমি কি না আমার মেয়েটার একমাত্র শখের নাচের দিকেও? কি উল্টোপাল্টা বকছিস তখন থেকে? আমি কি অত শত ভেবে বলেছি? তোর অসুবিধে হচ্ছে বলেই না। তোকে কি আমি কম ভালোবাসি? কথা না বাড়িয়ে দেবার্ঘ ঘরে চলে যায়। যা বোঝার তার তা বোঝা হয়ে গেছে। মামের মধ্যে চোখাচোখি হয়। সুমি বলে, এবার দাদা কি আমাদের উদ্দেশ্য বুঝে গেল? টাকা পয়সা দেবে তো? আমি দেখছি। বহুদিন বাদে কোমরের ব্যথা ভুলে বড় ছেলের পছন্দের তেলে ভাজা ভাজতে বসেন অমলা দেবী। যেভাবে হোক বড়টাকে মানাতে হবে। অমন বোকা আর কোনো ছেলে মেয়ে আছে নাকি তার? সবাই নিজেরটা খুব ভালো বোঝে। দেবার্ঘ ফ্রেশ হয়ে বেরোতেই এগিয়ে আসেন অমলা দেবী। চোখ দুটো ফোলা তার। ছেলেদের কান্নার তো একটাই জায়গা। মায়ের কথায় ভুলে কতদিন মেয়েকে অপুকে অবহেলা করেছে। ছেলের দিকে তাকিয়ে হাসেন। সংসারে থাকতে গেলে রাগের মাথায় কত ঠোকাঠুকি হয়, ওসব কথা মনে রাখতে গেলে চলে? তোর পছন্দের তেলে ভাজা ভেজেছি, খেতে খেতে কথা বলি না হয়। তুই নিজে ভেবে দেখ, সুমি তো ভুল কিছু বলেনি। জামাই কেমন হবে কেউ জানি না, ওরও তো ভবিষ্যতের একটা ব্যাপার আছে। তুই বরং কাল অন্য কোথাও থেকে চেষ্টা করলে তুই সব পারবি। বাড়ির জন্য এতদিন তো সব করেছিস, দেখ না ঠিক হয়ে যাবে। সাধে কি বলি, আমার বড় ছেলে হীরের টুকরো। আমি শহরে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছি, পরের সপ্তাহেই শিফট করব। সব গুছিয়ে নিও, মেয়েকে ওখানকার স্কুলে দেব। অপু কখন এসে দাঁড়িয়েছে অমলা দেবী লক্ষ্য করেননি। অপুকে দেখে জ্বলে ওঠেন অমলা দেবী। এখন বুঝতে পারছি তুমি দেবের মাথায় এই সব ঢুকিয়েছ। আমার ভোলে ভালা ছেলেটা লজ্জা করে না তোমার? এই সিদ্ধান্ত একান্তই আমার। ওকে উল্টোপাল্টা বলে কোনো লাভ হবে না। বুঝতেই পারছো মা, এবার থেকে দুটো সংসারের পুরো খরচা টানা আমার পক্ষে সম্ভব হবে না। সুমি গ্র্যাজুয়েট, টিউশন করতে পারবে দিব্যি। এই বয়সেই নিজের ভবিষ্যৎ এত ভালো করে বুঝে নিয়েছে যখন, তোমারও জমানো টাকায় ভালোই সুদ আসে। আমিও কিছু দেব না হয়, কিন্তু এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে আর সম্ভব হবে না। আমায় ক্ষমা করো মা, তোমার উপযুক্ত বড় ছেলে হয়ে উঠতে পারলাম না। তুই তুই কথা আটকে গেছে অমলা দেবীর। আমি আত্মীয় স্বজন সবার কাছে বলবো এভাবে আমাকে। কাঁদতে থাকেন তিনি। ওই ওই বউয়ের মন্ত্রণাতেই টাকা পয়সা তো দেখেনি কখনো, ছেলেটাকেই পর করে দিল। তোমার যা ইচ্ছে হয় বলতে পারো মা, তাতে আমার সিদ্ধান্তের কোনো রকম বদল আসবে না। তেলে ভাজার থালা স্পর্শ না করেই দেবার্ঘ উঠে চলে যায়। পাথরের মতো মুখ করে বসে থাকেন
অপলা দেবী। অতিরিক্ত চাপ দিতে গিয়েই কি তিনি ভালো মানুষ বড় ছেলেকে হারিয়ে ফেললেন?